হ্যালো সেজেস, আজকে আমরা পড়ব দৃঢ় বস্তুর ঘূর্ণন। কেমন? তো রোটেশন অফ রিজিড বডি। তো আমরা এতদিন মোটামুটি সমস্ত ওয়ান শট ভিডিওগুলো একে একে দেখে এসেছি। আজকে আমরা এই অধ্যায়ের ওয়ান শট একটা ভিডিও বানিয়ে নেব, কারণ আমাদের 13 তারিখ থেকে যে এক্সামের ডেট আছে সেই অনুযায়ী আমরা একটা ছোট পরিকল্পনা করেছি। এখানে আমরা মোমেন্ট অফ ইনার্সিয়া কীভাবে আসলো, টর্কের রাশিমালা কীরকম হয়, রোলিং বডির অ্যাক্সেলারেশন কেমন হয়, টোটাল এনার্জি কেমন হয়, এই সংক্রান্ত কিছু প্রবলেম যেগুলো এক্সাম রিলেটেড সেগুলো আমরা একটু ছোট্ট করে দেখে নেব। যেমন আমরা জানি বল যদি এফ হয়, বলের ভ্রামক যদি নেওয়া হয় তখন সেটা হয়ে যায় টর্ক, নাকি না? এটা আমি জানি। আর টর্ক কি? দ্বন্দ্ব। সেই যে একটা ছবি ছিল, দুদিকে দুটো বল ক্রিয়া করছে, একটা এইদিকে একটা এইদিকে, মনে করে এই বিন্দুতে ক্রিয়া করছে আর এই বিন্দুতে ক্রিয়া করছে। তো এই বিন্দুতে এভাবে ক্রিয়া করছে, এই বিন্দুতে এভাবে ক্রিয়া করছে, এদের মিডিলের ডিস্টেন্স এটা। কেমন? এই অনুযায়ী আমি রাশিমালা নির্ণয় করেছিলাম। ঠিক আছে, তাহলে ভ্রামক কথাটা যখনই আসবে তখনই একটা দূরত্ব চলে আসবে, এক্সট্রা একটা দূরত্ব চলে আসবে। কেমন? আচ্ছা, নেক্সট আমরা কি করব, এই দ্বন্দ্বের দ্বারা কী পরিমাণে কার্য হয় সেটা আমরা একটু জেনে নেব। না দেখো, দ্বন্দ্বের দ্বারা কৃতকার্য ডব্লিউ সমান হয় না 2π যতবার পূর্ণ রোটেশন করছে ইন্টু টর্ক। আমি টাউই লিখে দিচ্ছি। এই রাশিমালাটা জেনে রাখো, যদি এমসিকিউ দিয়ে দেয় তো কাজে লাগতে পারে। কেন আমরা একটা বডি নেবো, এভাবে বডিতে দুটো বল দুদিকে ক্রিয়া করাবো। মনে করো একটা এইদিকে ক্রিয়া করছে, একটা এইদিকে ক্রিয়া করছে, আমি যেভাবেই নিই না কেন, থিটা অ্যাঙ্গেলে এভাবে একটা ক্রিয়া করছে। তো এটা রোটেশন করার পরে মনে করে এই জায়গাতে গিয়ে পৌঁছালো। তো সেই হিসেবে আমরা ক্যালকুলেশন একটা করব, করে আমরা এটা পাবো যে n বার রোটেশন করবে, এবং এটা যদি দ্বন্দ্ব হয় বা যুগ্ম বল হয় বা টর্ক হয়, তাহলে এইটা হবে কৃতকার্য টর্কের দ্বারা। এখন মনে করো একটা অক্ষ ওমেগা সমকৌণিক বেগে ঘুরছে। হ্যাঁ, এই অক্ষের সাপেক্ষে বডিটা ঘুরছে। এই বডিটা বিভিন্ন রকম m1 m2 mn পর্যন্ত ভর দিয়ে তৈরি। এদের প্রত্যেকের আলাদা আলাদা ডিস্টেন্স আছে। আমি বিশেষ কিছু করছি না, জাস্ট বলে দিয়ে চলে যাচ্ছি যেটা দরকার। তো সেই অনুযায়ী এদের ডিস্টেন্স মনে করো r1 r2 r3 r4 ডট 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 rn। তো এদের m1 m2 করেসপন্ডিং সব এভাবে, এটা মনে করে mn। তো এই অনুযায়ী আমরা যখন কৌণিক ত্বরণ, আমরা সেখানে কি শিখেছি? এ রৈখিক ত্বরণ এ। এবারে যদি কৌণিক ত্বরণ দেখি, সেটাকে আমরা আলফা দিয়ে সূচিত করব। তাহলে কৌণিক ত্বরণের সাথে রৈখিক ত্বরণ, তারও সম্পর্ক বের করব। সাথে আমরা টর্কের সাথে কৌণিক ত্বরণের একটা সম্পর্ক বের করার চেষ্টা করি। আমরা জানি বডিটার টোটাল টর্ক কত হবে। মনে করো প্রত্যেক আলাদা আলাদা টর্কের সাথে সমান g1 g2 এই করে gn পর্যন্ত হবে টোটাল। এদের মানে কত হবে? আমরা জানি r1 ইন্টু f1, r2 ইন্টু f2 ডট 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 ডট। এইভাবে আমরা কি জানি? দেখো r1 থাকবে, আবার এখানে হবে m1 a1 প্লাস r2 ইন্টু m2 a2 প্লাস ডট ডট ডট। আবার কি হবে? দেখো হবে r1 যেমন ছিল তেমন, m1 যেমন ছিল তেমন, a মানে আর আলফা, আমরা সেটাও জানি, মানে r1 আলফা, হ্যাঁ কি না? তাহলে এইভাবে কত হবে? r2 ইন্টু m2 r2 আলফা। তাহলে এই করে করে পুরো ভ্যালুটা কত পাওয়া যাবে? দেখো এটা পাওয়া যাবে m1 r1 স্কোয়ার সামেশন, মানে mi/ri স্কোয়ার সামেশন ইন্টু আলফা। তো আমরা এই যে রাশিমালাটা নিয়ে আসলাম, কোন রাশিমালাটা? আমি এখান থেকে একটা অন্য কালি দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে রাশিমালাটা নিয়ে আসলাম, সামেশন অফ mi/ri স্কোয়ার, কেমন?
এই রাশিমালাটাকে একটা নতুন টার্ম দিয়ে আমরা সূচিত করেছি, যাকে বলছি আই। এর আবার একটা নামও দিয়েছি, জড়তা ভ্রামক, হ্যাঁ কি না? জড়তা ভ্রামক। তো তাহলে টর্ক সমান কি দেখলাম? জড়তা ভ্রামক ইন্টু কৌণিক ত্বরণ। তাহলে টাউ সমান এক ধাক্কায় লিখতে পারি আমরা এখান থেকে যে আই ইন্টু আলফা। তাহলে টাউ সমান আই ইন্টু আলফা। আচ্ছা, এবারে আমরা একটা কাজ করব কি, আমরা এই সমীকরণটাকে আরেকবার লিখি, টাউ সমান আই আলফা। তাহলে টাউ ইকুয়াল টু যদি আই আলফা হয়, আচ্ছা এই সমীকরণটা দেখতে কার মতো লাগছে? এফ সমান এম ইন্টু এ এর মতো লাগছে। রৈখিক সমীকরণ, রৈখিক যে বলের সমীকরণ বা ইত্যাদি যে সমস্ত ছিল সেই সময়, অর্থাৎ রৈখিক গতিবেগের সময় আমরা এসব পড়েছি। বল সমান ভর ইন্টু ত্বরণ। তাহলে এখানেও দেখো দেখিনি, এটাও একটা বল, তো এটাও ত্বরণ একটা, তাহলে এটাও একটা ভরের প্রতিরূপ কিনা? তাহলে ভরের ঘূর্ণন প্রতিরূপই হচ্ছে জড়তা ভ্রামক, হ্যাঁ কি না? তাহলে ভরের ঘূর্ণন প্রতিরূপ সমানই আই। বাট মজার ব্যাপার হচ্ছে এটা শুধু কিন্তু এম থাকছে না, সামেশন অফ এম আই আর আই স্কোয়ার, একটা দূরত্বের স্কোয়ার এসে যাচ্ছে এর সাথে, এটা যেন মাথায় থাকে। এবারে এটা মনে করো এই রিজিড বডিটার আমরা বার করে নিয়েছি। কি বার করেছি? আই বার করে নিয়েছি। এখন এই রিজিড বডিটার পুরো মাসটাকে যদি আমরা কোনো একটা পার্টিকুলার জায়গাতে ঘনীভূত আছে বলে ভেবে নিই, এবং তার ডিস্টেন্স যদি ওই ঘূর্ণন অক্ষ থেকে আমরা কে বলে ধরে নিই, তাহলে এর করসপন্ডিং প্রতিরূপটা কী হবে? এম টোটাল ভর ইন্টু কে স্কোয়ার। তাহলে এখান থেকে কে এর ভ্যালু কত পাবো বলো তো? রুট ওভার অফ আই বাই এম। এই কেটাকে বলা হয় চক্রগতির ব্যাসার্ধ, রেডিয়াস অফ জাইরেশন। ওকে, তাহলে সমগ্র বস্তুর জড়তা ভ্রামক এবং ওই বিন্দু ভরটার জড়তা ভ্রামক সবটাই যেন একসাথে মিক্সড হয়ে যাচ্ছে, তখন আমরা যে ডিস্টেন্সটা পাবো সেটাকে বলছি রেডিয়াস অফ। মানে এই পুরো বডিটা আর ভাবার দরকার নেই, এইখান থেকে এই দূরত্বটা ভেবে নিয়ে ওর পুরো ভরটাকে এখানে রেখে দিলে অন্য কোনো যদি বডি ঘোরানো যায়, তার ক্ষেত্রে যা হবে ওর ক্ষেত্রে সেম জিনিস পাওয়া যাবে। কেমন? তাহলে প্রশ্ন উঠবে, স্যার আইটার মান কী করে বেরোবে? না, আয়ের কতগুলো স্ট্যান্ডার্ডাইজ ভ্যালু আছে বিভিন্ন বস্তু সাপেক্ষে। কেমন? আমি আগেও বলেছি, এখনও বলছি, পরেও বলবো, কি না আয়ের ভ্যালুগুলো মনে রাখতে হবে। ক্যালকুলেশন আছে কিন্তু এইচএসে নেই। তো আমরা কি করছি, যে ভ্যালুগুলো লাগবে সেগুলো বলে দিচ্ছি। আমি ভ্যালুগুলো লিখবো না, যার ভ্যালুগুলো মনে রাখতে হবে সেই বস্তুগুলোর কথা একটু বলে দিচ্ছি। এবারে তার বলার আগে একটা জিনিস বলে নিই, এই যে জড়তা ভ্রামকের কথাটা আছে না, আই যদি মনে করো একটা বডি এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস এর সাপেক্ষে ঘোরার প্রতিরূপ ভাবতে পারি আমরা, যে এক্সের সাপেক্ষে ঘুরছে, ওয়াই সাপেক্ষে ঘুরছে, জেডের সাপেক্ষে ঘুরছে, তাহলে আই এক্স পাওয়া যাবে, আই ওয়াই পাওয়া যাবে, আই জেড পাওয়া যাবে, হ্যাঁ কি না? তাহলে আই এক্স করার ক্ষেত্রে আমরা কী করবো? সামেশন অফ এম আই এক্স আই স্কোয়ার। আই ওয়াই কত করবো? সামেশন অফ এম আই ওয়াই আই স্কোয়ার, সামেশন অফ এম আই জেড আই স্কোয়ার, হ্যাঁ কি না? এবারে বলছি কি, মনে করো আচ্ছা আমি এটা পরের পেজেতে দেখাচ্ছি। ওকে, দেখো যে আই এক্স বেরোবে, আই ওয়াই বেরোবে, আই জেডও বেরোবে, বইয়েতেও আছে এবং প্রমাণও করা যায় ওই হিসেবে, যে আই এক্সের সাথে না আই ওয়াই যোগ করে দিলে আই জেডটা বেরিয়ে চলে আসছে। এইটাকে বলা হয়, এর সাথে এস করসপন্ডিং করে টোটাল রেজাল্টটা নিয়ে আসা করে দেখো দেখিনি, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসের সাথে জেড অ্যাক্সিস পারপেন্ডিকুলার আছে,
এই জন্য এটাকে বলছি পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। এবারে প্রশ্ন হচ্ছে, স্যার মনে করুন একটা বডি এখানে ঘুরছে এই অক্ষের সাপেক্ষে, ওকে। এখন বডিটা যদি তার নিজের অক্ষের সাপেক্ষে ঘুরতো তাহলে তার ক্ষেত্রে একরকম জড়তা ভ্রমক পাওয়া যেত। নিজের অক্ষের সাপেক্ষে ঘোরা মানে কি, যে পয়েন্টের উপর দিয়ে অক্ষটা গেছে সেটা অ্যাকচুয়ালি সেন্টার অফ মাস, তাহলে আই সেন্টার অফ মাস আমরা পেয়ে যাব। তার সাথে সেন্টার অফ মাসের ডিস্টেন্স অন্য অ্যাক্সিস থেকে যদি আর হয়, হ্যাঁ, এবং পুরো ভরটা যদি এখানে কেন্দ্রীভূত থাকে আমরা ভেবে নিচ্ছি মানে সেন্টার অফ মাসটা, তাহলে ওখানে ওর ভর কত হবে এম, আর ওর জড়তা ভর কত হবে এম আর স্কোয়ার। এইটা টোটালটা কত হবে অন্য যে কোনো অ্যাক্সিসের সাপেক্ষে হবে। এটাকে বলছে প্যারালাল অ্যাক্সিস থিওরেম। কেন প্যারালাল? দেখো এই অক্ষটার সাপেক্ষে এই অক্ষটা সমান্তরালে আছে, তাই এটা প্যারালাল অ্যাক্সিস থিওরেম। তাহলে আমি লিখে দিই, থিওরেম। এদের মান নির্ণয় করার অনেক উপায় আছে, এর মান নির্ণয় করার অনেক উপায় আছে। যে যে বডিগুলোর ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে আমি সেই বডিগুলোর কথা বলে দিচ্ছি। যেমন আমরা সাধারণত সমসত্ব প্রতি সমবস্তুর ক্ষেত্রে মান নির্ণয় করি, মানে কি ইউনিফর্ম সিমেট্রিক বডি। ইউনিফর্ম সিমেট্রিক বডির ক্ষেত্রে আমরা সাধারণত এই মানগুলো নির্ণয় করি। তাহলে ইউনিফর্ম সিমেট্রিক বডি কী কী হতে পারে? একটা দণ্ড হতে পারে। আচ্ছা, দণ্ডের তাহলে আমরা অনেকগুলো জিনিস পেতে পারি, একটা এর সাপেক্ষে পেতে পারি, একটা এই জায়গার সাপেক্ষে পেতে পারি। তাহলে এই দুটো মান মনে রাখতে হবে। তাহলে একটা দণ্ড গেল, তারপরে কি আসবে? একটা রিং আসতে পারে। আচ্ছা, দণ্ড যখন এসে গেছে দণ্ডের সাথে তার একটা পাতও চলে আসতে পারে, তাহলে একটা পাতটা এঁকে নিই, পাতের হবে। তাহলে একটা পাত হতে পারে। এবারে একটা রিং হতে পারে। রিং মানে আংটি টাইপের যে জিনিসগুলো। এবারে যদি বলি রিং বাদে চাকতি হতে পারে, ডিস্ক। চাকতি হতে পারে। চাকতি কীরকম করে আঁকবো? এরকম করেই দেখায় এবং পুরোটা ভরা। আবার এরকম হতে পারে, বৃত্তাকার চাকতি আঁকবো, যে চাকতিটা পুরোটা নয়, মধ্যিখানটা ফাঁকা, বাকিটা আছে। তাহলে সবারই অনেকগুলো পেতে পারি। এটার ক্ষেত্রে হবে এটার সাপেক্ষে, এটার সাপেক্ষে, এই অক্ষটার সাপেক্ষে, এটার সাপেক্ষে, এটার সাপেক্ষে, এটার ক্ষেত্রেও সেম হবে, এটার সাপেক্ষে, এটার সাপেক্ষে, এটার সাপেক্ষে, এটার সাপেক্ষে, এগুলো সব হবে। তো এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে। মান আছে নির্দিষ্ট, মনে রাখতে হবে। তারপরে আমাদের যে মান মনে রাখতে হবে সেটা ধরো একটা গোলক, এবং গোলকটা ফাঁপা হতে পারে, নিরেট হতে পারে। তাহলে নিরেট, ফাঁপা হতে পারে। তাহলে এগুলো মনে রাখতে হবে সব। এবারে ধরো চোঙ তো হতে পারে, নিরেট চোঙ হতে পারে, একটা ফাঁপা চোঙ হতে পারে, একটা নিরেট, ফাঁপা, শঙ্কু হতে পারে। কিন্তু অত কঠিন আমাদের যাবে না মাস্টারমশাইরা, ঠিক আছে? তো এই জিনিসগুলো হতে পারে। তার ভ্যালু বইয়ে লেখা আছে, আমি পড়াতে পড়াতে আমার মনে রয়ে গেছে, তোমাদেরকেও মনে রাখতে হবে। ওকে? তাহলে যদি আমরা রৈখিক গতিশক্তিতে চলে যাই,
রৈখিক গতিশক্তির কী সম্পর্ক ছিল? হাফ এম ভি স্কোয়ার। তাহলে এখানেও যে সম্পর্কটা করসপন্ডিং আসা উচিত সেটা এরকম আসা উচিত, হাফ এম এর জায়গায় আসবে আই, ভি এর জায়গায় কী আসবে? ওমেগা স্কোয়ার। এটা আসা উচিত এবং এটাই আসবে ক্যালকুলেশন করে দেখলে। আমাদের অত ঢোকার দরকার নেই ভিতরে, আমরা করিয়েছি আগে, যা শুধু রিভিশন চালাচ্ছি। আচ্ছা, আমরা আবার এটাও শিখেছিলাম ক্ষমতা সমান কার্যবায় সময়। এখানে যদি আমি আবর্ত গতির ক্ষেত্রে দেখি কার্য মানে কি, সেখানে কি ছিল? বল ইন্টু সরণ। এখানে হবে টর্ক ইন্টু কৌণিক সরণ, নিচে টি, তাহলে টর্ক ইন্টু ওমেগা, তাহলে পাওয়ার পি সমান টর্ক ইন্টু ওমেগা। এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে কৌণিক ভরবেগ। আমরা রৈখিক ভরবেগ পড়েছি, ছোটো পি সমান এম ইন্টু পি, পড়েছি কি না? তাহলে এখানে কী হবে করসপন্ডিং? ভেবে ভেবে বলো। এম হবে আই, এটা হবে ওমেগা, হ্যাঁ কি না? এবং এটাকে লিখব পি নয়, ক্যাপিটাল এল দিয়ে লিখব। তাহলে এল আই ওমেগার সাথে সমান হবে। তাহলে যদি এল এর সাথে পি এর সম্পর্ক বের করতে চাই কি হবে? না, এটাই হবে, আর ক্রস পি। তাহলে কৌণিক ভরবেগের সাথে এর সম্পর্ক হয়ে গেল। এবারে কৌণিক ভরবেগের সাথে না যদি আমরা টর্কের সম্পর্ক বের করতে চাই টাওয়ের, সেটা একটু চেক করে নিই ভালো হবে। টাও সমান কী শিখেছিলাম আমরা? আই ওমেগা, আই আলফা, সরি আই ওমেগা কেন, আই আলফা, টাও ইকুয়াল টু আই আলফা। এবারে আই যেমন ছিল তেমন রাখো। আলফা মানে কি? ওমেগা টু মাইনাস ওমেগা ওয়ান বাই টি। তাহলে অ্যাকচুয়ালি কত হবে? আই ওমেগা টু মাইনাস আই ওমেগা ওয়ান বাই টি। বা পরের লাইনে যদি লিখি আই ওমেগা টু মাইনাস আই ওমেগা ওয়ান সমান টাও ইন্টু টি। এই রাশিমালাটা কার মতো লাগছে বলো তো? আগে একটা সূত্র পড়েছিলাম, মনে আছে? পি ইন্টু টি সমান এম ভি মাইনাস এম ইউ, এই স্টাইলে। এফ ইন্টু টি করো, পি লেখার দরকার নেই, কেন পি তো আমরা ভরবেগকে রাখি। তাহলে বল কিছুটা সময় ধরে কাজ করছে এম ভি মাইনাস এম ইউ। এটাকে আমরা কি পড়েছিলাম? এটা ছিল রৈখিক ভরবেগের পরিবর্তন, এটা তাহলে হবে কৌণিক ভরবেগের পরিবর্তন, হ্যাঁ কি না? ইন্টু টর্ক সমান টর্ক ইন্টু সময়। এটাকেই বলছে, সেখানে ছিল বলের ঘাত, এখানে তাহলে কি বলবো? টর্কের ঘাত বা কৌণিক ঘাত, হ্যাঁ না? তাহলে এটা একটা সম্পর্ক গেল, এটা মনে রাখতে হবে। আবার ভেক্টর ফর্মের সাহায্যেও বের করা যাবে, সেটা আমরা একটু দেখিয়ে দিই। যে এর সমান জানি আর ক্রস পি, আমরা শিখেছি। এখান থেকে যদি আমরা ডিএল ডিটি বের করি না, তাহলে দুবার ডেরিভেটিভ হবে। একটা হবে, একবারে লিখিয়ে দিই তাহলে, আর ক্রস পি। এবারে প্রথমটার একবার ডেরিভেটিভ করো, ডিআর ডিটি ক্রস পি প্লাস আর ক্রস ডিপি ডিটি। এটা মানে কি? ভি ভি ক্রস পি। এটা মানে কি? এটা কিছুই না, এটা যেমন আছে তেমন রাখি। এবারে দেখো তো, ভি ক্রস পি মানে কি আগে একটু বের করে দেখি তো কি হচ্ছে। ভি ক্রস
এম ভি সমান এম ইন্টু ভি ক্রস ভি সমান 0। তাহলে রাশিমালাটা 0। তাহলে অ্যাকচুয়ালি আসবে কত? আর ক্রস ডিভি ডিটি, হ্যাঁ কি না? তাহলে দেখো ডিএল ডিটিটা বেরিয়ে চলে আসলো এটা। আচ্ছা, আবার নিউটনের দ্বিতীয় গতি সূত্র কী জানি? এফ সমান ডিপি ডিটি। তাহলে এখানে লিখতে পারি আর ক্রস এফ ডিএল ডিটি সমান, আবার লিখতে পারি আর ক্রস এফ সমান কী ছিল? টাউ ছিল। তাহলে ডিএল ডিটি সমান অ্যাকচুয়ালি কত হবে? টাউই হবে। এটাই তো সম্পর্ক, এবং এখানে এটাই বেরিয়েছে ডিএল, এটাই তো অ্যাকচুয়ালি ডিএল, হ্যাঁ কি না? তাহলে এখানে ডিএল লিখতে গেলে এটা হয়ে যাবে ডিটি, হ্যাঁ কি না? তাহলে দেখো যদি ওমেগা, আচ্ছা যদি ডিটি 0 হয়ে যায় ধরো, বা যদি আই ওমেগা 2 সমান আই ওমেগা 1 হয়ে যায়, এই কন্ডিশনের কথা যদি হয়, তাহলে কি বলবো? রৈখিক ভরবেগ নয়, কৌণিক ভরবেগের সংরক্ষণ আছে, হ্যাঁ কি না? তাহলে আই ওমেগা সমান কনস্ট্যান্ট এই হিসেবে করে দিলে হবে। মানে কি এইটা সমান এটা হতে হবে কখন? এটা সমান কখন এটা হবে? যদি টাও অ্যাকচুয়ালি 0 হয়। তাহলে বাইরে থেকে বল প্রয়োগ না হলে যেরকম F0 করে কাজ করতাম, F0 করে যে কাজটা করতাম, তখনই তো এমভি সমান এমইউ হতো, তখনই তো রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র আসতো। তাহলে এখানেও টাউ সমান 0 করলে কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র আসবে। তাহলে কী হবে? মনে করো I2 ওমেগা সমান I1 ওমেগা, যদি I1 I2 থেকে থাকে এই কন্ডিশনে, তাহলে বাইরে থেকে টর্ক প্রযুক্ত না হলে কোনো অক্ষের সাপেক্ষে ঘূর্ণায়মান কোনো বস্তুর কৌণিক ভরবেগ সর্বদাই সংরক্ষিত থাকবে। এটাই কৌণিক ভরবেগ সংরক্ষণ সূত্র। আর ওর করসপন্ডিং আমরা অনেক কিছু পড়েছি, যে একটা মানে ঘূর্ণায়মান একটা বেঞ্চেতে একটা ব্যক্তি বসে আছে, সে কখনো ডাম্বেলগুলোকে হাতের সামনের দিকে আনছে, আবার কখনো দূরের দিকে নিয়ে যাচ্ছে। আবার যখন আমরা দেখি স্কেটিংয়ের সময় বরফের উপর, আবার যখন ডাইভিং ইভেন্ট ঘটে তখন উঁচু প্ল্যাটফর্ম থেকে ঝাঁপ দেওয়ার সময় কী করে দেখবে, হাত পা প্রসারিত করে ঝাঁপ দেয় যতটা সম্ভব, যত বেশি সংখ্যক ধরে যথাযথ একটা হ্রাস করে দেওয়া হয়, তাতে কী হবে? কৌণিক ভরবেগের সংরক্ষণ থাকবে, ফলে বেগ বৃদ্ধি পাবে, অর্থাৎ শরীরটা দ্রুত ঘুরতে থাকবে। ওই জন্য জলে পড়ার আগে একাধিকবার ডিগবাজি খেতে পারবে। তাহলে এইসব জিনিসগুলো সব আছে। আচ্ছা, এবারে আমরা না একটা ভালো অঙ্ক করব, যেটা আমি ভালো করে বলছি, মন দিয়ে শোনো সবাই। মনে করো পৃথিবীর ব্যাসার্ধ আর, এবং পৃথিবী একটা সুষম গোলক, অতএব তার আয় কত হবে? 2/5 m² হ্যাঁ কি না? মনে করো পৃথিবীর ব্যাসার্ধ হঠাৎ করে 8' হয়ে গেল, সেটা কত হলো? না 0.5% কমে গেল। যদি তাই হয়ে থাকে তাহলে আগে কত ছিল? আর, হ্যাঁ না? তাহলে আর ইন্টু 1/2 অ্যাকচুয়ালি কত হবে? 100 এটা হওয়া ছিল, এটা কতটা কমছে চেক করলে, যদি একবারে কত হবে হিসাব করি তাহলে কত হবে? তাহলে হবে দেখো, তাহলে হবে কি, না আরে কত ছিল প্রথমে? হাফ কমে গেল, তাই তো? তাহলে কত হবে? 199/200 হার হয়ে যাবে, 8' হয়ে যাবে একদম। তাহলে যদি
কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র খাটানো হয় তাহলে কত হবে I1 ওমেগা 1 সমান I2 ওমেগা 2, হ্যাঁ। এই কন্ডিশনে তাহলে আমাদের আইটাও বদলে যেতে চাইবে। তাহলে আইটা মনে করো প্রথমে এটা ছিল I1, বা যদি আমি I1 নাও লিখি, মনে করো আই আর যেমন ছিল তেমন, পরে I2টা হয়েছে I ড্যাশ। তাহলে আমরা এখান থেকে কি একটা জিনিস লিখতে পারি, I বাই I ড্যাশ অ্যাকচুয়ালি R বাই R ড্যাশ, সরি, তার হোল স্কোয়ারের সাথে অনুপাতে সমান হবে। কেন? যেহেতু এম কনস্ট্যান্ট। তাহলে কত হবে বলো তো, আই ড্যাশটা অ্যাকচুয়ালি এরকম হয়ে যাবে, মানে সমানুপাতিক যদি কার করি তাহলে এখানে আই সমানুপাতিক এম আর স্কোয়ার, তাহলে এখানে হবে 199/200 আর তার হোল স্কোয়ার, তাই না? তাহলে করতে পারি I বাই I1 ড্যাশটা কত হবে না, আরে আরে কেটে যাবে, হয়ে যাবে 200/199 হোল স্কোয়ার। এবারে ফর্মুলা লাগাও। ফর্মুলা কি বলেছি আমি না, এখান থেকে তাহলে কত হবে, ওমেগা 2টা কত হবে, ওমেগা 1 ইন্টু I1 বাই I2। I1 বাই I2 মানে আমাদের কি I বাই I ড্যাশ, তাহলে ওমেগা 1টা হবে ওমেগা ইন্টু I বাই I ড্যাশ, মানে কত হবে ওমেগা ইন্টু 200/199 হোল স্কোয়ার, ওমেগা 2টা বদলে যাবে, ঠিক আছে। তাহলে এবার ওমেগার সাথে টি এর সম্পর্ক কী হয়, ইনভার্সলি প্রপোর্শনাল হয়। তাহলে এখানে কত হবে, টি ড্যাশ অ্যাকচুয়ালি কত হবে 199/200 তার হোল স্কোয়ার ইন্টু ওমেগা কত, পৃথিবীর 24 আওয়ার্স, হ্যাঁ না? তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হবে দেখো দেখিনি, দেখবে হবে 23.76 প্রায়, তাহলে এত আওয়ার, তাহলে টি ড্যাশটা বেরিয়ে গেল। তাহলে দিনের দৈর্ঘ্য কিন্তু কমে গেছে এখন। তাহলে দিন যদি 24 ঘন্টায় হয়, ব্যাসার্ধ কমে গেলে দিনের দৈর্ঘ্য 24 ঘন্টা থেকে 23 ঘন্টা, মানে 23.76 ঘন্টা হয়ে গেছে, হ্যাঁ কি না? তাহলে কতটা চেঞ্জ হয়েছে, 24 মাইনাস 23.76, মানে 0.24 আওয়ার। এটা মানে কত, 14 মিনিট 24 সেকেন্ড। তাহলে দিনের দৈর্ঘ্যের কতটা পরিবর্তন হবে, আই ওমেগা ইকুয়াল টু কনস্ট্যান্ট, এই ফর্মুলা থেকে বেরোবে। এইরকম কোশ্চেন প্রশ্ন বিচিত্রাতে প্রতি পেজে একটা করে দেওয়া আছে, তাহলে পারা যাবে, আর পরীক্ষাতেও দেওয়ার চান্স একটা আছে। আর গতিশক্তির যে ফর্মুলা অনুযায়ী একটা অঙ্ক আমি করেছিলাম, 1/24 এম ওমেগা স্কোয়ার এল কিউ, এই একটা অঙ্ক করেছিলাম। আচ্ছা, একটা কথা বলে রাখি, আগের যে অঙ্কটা না WBJE 1998-এ পড়েছিল। আচ্ছা, আমরা আগের দিন এরকম একটা অঙ্ক পড়েছিলাম, AR⁴ দিয়ে n এর মান নির্ণয় করতে দিয়েছিলাম, -3 বেরিয়েছিল। এই অঙ্কটাও দেখে রাখবে, গুরুত্বপূর্ণ প্রবলেম, কেমন? তো নততুল বরাবর বস্তু পিছলে না পড়া সত্ত্বেও আগের দিন আমরা থিওরিতে পড়িয়ে দিয়েছি, কি পড়িয়ে দিয়েছি, A সমান G sin θ বাই 1 প্লাস I বাই mr স্কোয়ার, হ্যাঁ কি না? তো সেই ফর্মুলাটা অনুযায়ী
আমাদের বিভিন্ন যে বডি থাকবে, ফাঁপা গোলক, ফাঁপা চোঙ, নিরেট গোলক, নিরেট চোঙ, এগুলো সব পড়ে রাখতে হবে এবং প্রত্যেকের বিশেষ বিশেষ ক্ষেত্রে কী করতে হবে, আমাদের এফগুলো বার করে আনতে হবে, হ্যাঁ না, মানে ত্বরণগুলো বার করে আনতে হবে। এবং সেই ত্বরণগুলো বের করার জন্য এ তো বেরিয়ে চলে আসলো, তার সাথে যে ফ্রিকশনাল ফোর্সটা থাকবে, ফ্রিকশনাল ফোর্সটাও বের করে আনতে হবে। কেমন? এই বার করাটা আমি শিখিয়ে দিয়েছি, ফ্রিকশনাল ফোর্সটা তোমরা বার করবে বাড়িতে বসে। ওকে, অ্যাকচুয়ালি এফের কি ফর্মুলা হবে বলো দেখিনি? না দেখবে, চেক করে দেখবে I ইন্টু এ বাই আর স্কোয়ার এরকম একটা ফর্মুলা হবে। তো সেই ফর্মুলা থেকে আমাদের এফটা বেরিয়ে যাবে প্রতিটার, মানে ফ্রিকশনাল ফোর্সটা কতটা বেরিয়ে যাবে। এবারে মনে করো একটা ছোট অঙ্ক দিচ্ছি, এটা খুব কঠিন অঙ্ক নয় কিন্তু ভালো অঙ্ক। মনে করো একটা ছোটো গোলক, না আর ব্যাসার্ধের একটা ছোট্ট গোলক, একটা বড় আর ব্যাসার্ধের বড় গোলকে, না অর্ধগোলকে ধরে নাও, অর্ধগোলকে উপরের প্রান্তে স্থির অবস্থা থেকে পাত্রের গা বরাবর গড়ি পড়ছে, মানে এই বরাবর গড়ি পড়ছে, এই বরাবর গড়ি পড়ছে। গোলকটি যখন পাত্রের তলতে শেষ হবে, মানে যখন এই কন্ডিশনে এসে গোলকটা দাঁড়াবে, তখন কি বলেছি দেখি, তখন তার মোট শক্তির কত অংশ রৈখিক গতিশক্তিতে এবং কত অংশ আবর্ত গতিশক্তিতে পরিণত হবে। মানে এই অবস্থায় রৈখিক গতিশক্তি এবং আবর্ত গতিশক্তি চেক করতে হবে আমাদেরকে। তাহলে মোট গতিশক্তি আমরা কী জানি সূত্র, কাইনেটিক এনার্জি রোটেশনাল প্লাস কাইনেটিক এনার্জি লিনিয়ার বা ট্রান্সলেশনাল। কেমন? তো এই দুটো আমাদেরকে তাহলে বের করতে হবে। আচ্ছা, বি বিন্দুতে যখন বস্তু আসবে তখন কী হবে, তার রৈখিক গতিশক্তি কত হবে, হাফ mv স্কোয়ার। এই অবস্থায় তার কৌণিক গতিশক্তি কত হবে, হাফ I ওমেগা স্কোয়ার। এবারে কী পড়ছে, গোলক, তাহলে হাফ, আচ্ছা এটা যেমন আছে তেমন রাখো, এখানে হাফ I মানে কত, 2/5 mr স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার, এখানে যেটা ছিল, প্লাস হাফ mv স্কোয়ার। আবার এখান থেকে দেখো দিয়ে দিয়ে কেটে গেল 1/5 mv স্কোয়ার প্লাস 1/2 mv স্কোয়ার, মানে কত হবে, অ্যাকচুয়ালি হবে 7/10 mv স্কোয়ার। তাহলে 7/10 mv স্কোয়ার হয়ে গেল, তাহলে এটা টোটাল রৈখিক গতিশক্তি কত বেরিয়েছে, হাফ mv স্কোয়ার। তাহলে হাফ mv স্কোয়ার রৈখিক বাই টোটাল হচ্ছে 7/10 mv স্কোয়ার মোট। তাহলে এদের অনুপাত কত হবে, 5:7, 5:7 তো, হ্যাঁ 5:7। তাহলে 7 টোটাল, 5 হচ্ছে রৈখিক, তাহলে কৌণিক কত হবে 2, তাহলে 2:7 এটা হবে অ্যান্সার, মানে অনুপাতটা হবে 2:7। তাহলে কী করব, মোট শক্তির 5/7 রৈখিকে পরিণত হবে এবং 2/7 2/7 5/7 2/7 একটাতে পরিণত হবে, এটা আবর্ত পরিণত হবে, আর এটা হবে রৈখিক পরিণত হবে। তাহলে এটা কত কোনটা পরিণত হবে পরীক্ষা যদি দিয়ে দেয় পারা যাবে। তো এইগুলো হলো আমাদের দৃঢ়বস্তু ঘূর্ণনের অংশ। এবার এই অনুযায়ী অঙ্ক করা যাবে। কেমন? তো আজকে এটুকুই, এর পরের নতুন চ্যাপ্টার নিয়ে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে। থ্যাংক ইউ।